আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেলের সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। আজ থেকে সব বিশ্ববিদ্যালয়ে ইংলিশ মিডিয়াম স্কুল ও কোচিং সেন্টার বন্ধ। ইরান যুদ্ধের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের নির্দেশনা। সৌদি আরবের আল খার্জে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি সহ 2 জনের মৃত্যু। মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনার মধ্যেই নতুন হামলা। ডিজিএফআই এর তথ্যের ভিত্তিতে শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ও মূল শুটার ভারতে গ্রেফতার। আইনি প্রক্রিয়ায় বাংলাদেশে আনার প্রস্তুতি। নারীর ক্ষমতায়নের স্বাধীনতার ঘোষক জিয়ার উদ্যোগকে সময়োপযোগী রূপ দেন খালেদা জিয়া, বললেন রাষ্ট্রপতি। গণতন্ত্রের অগ্রযাত্রায় বিশেষ অদম্য নারী পুরস্কার প্রদান। এবং দেশের সব ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের জন্য মাসিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত। 14 মার্চ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। শুরুতেই ইরান যুদ্ধের 10ম দিন। আজ থেকে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইংলিশ মিডিয়াম স্কুল ও কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করেছে সরকার। ইরান যুদ্ধের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য ঈদ উল ফিতরের ছুটি এগিয়ে এনে প্রধানমন্ত্রীর নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় রোববার এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় বলা হয়, বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা অত্যন্ত জরুরি। পবিত্র রমজান উপলক্ষে আজ থেকে ঈদ উল ফিতরের জন্য বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক ক্যালেন্ডারে নির্ধারিত তারিখ পর্যন্ত সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। এছাড়া বিদ্যুৎ সাশ্রয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়ন করে সব বিশ্ববিদ্যালয়কে এই সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় 2 জন নিহত হয়েছেন। তাদের একজন বাংলাদেশি এবং অন্যজন ভারতীয় নাগরিক। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলায় আহত আরও এক মার্কিন সেনা নিহত হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে নিহত মার্কিন সেনার সংখ্যা দাঁড়িয়েছে 7 জনে। ইরানের সেনাবাহিনী জানিয়েছে, দখলদার ইসরায়েল যদি তাদের তেল ডিপোতে আরও হামলা চালায় তাহলে এই অঞ্চলের অন্যান্য দেশের তেল ডিপো ও জ্বালানি অবকাঠামোতে হামলা চালানো হবে। ইরান পরিস্থিতি নিয়ে ইফতেখার উদ্দিনের রিপোর্ট। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধ যেন আরব যুদ্ধে রূপ নিয়েছে। সৌদি আরবের আল খার্জ গভর্নরেটের একটি আবাসিক কম্পাউন্ডে থাকা ভবনে এক হামলায় একজন ভারতীয় ও একজন বাংলাদেশি নাগরিক নিহতের খবর পাওয়া গেছে। সৌদি ডিফেন্স সিস্টেম জানিয়েছে, হামলায় অন্তত 12 জন আহত হয়েছেন, তবে বিস্তারিত তারা জানাননি। এর আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর দাবি করেছে, তারা সৌদি আরবের আল খার্জ সহ বিভিন্ন স্থানে রাডার ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছে। নিহতের ঘটনাটি সেই আল খার্জ এলাকাতেই ঘটেছে। গত 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকে। এরপর থেকে ইরান আরব অঞ্চল জুড়ে মার্কিন ঘাঁটি থাকা দেশগুলোতে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। এই সংঘাতের প্রভাব পড়ছে প্রবাসী বাংলাদেশিদের উপরও। এর আগে সংযুক্ত আরব আমিরাতে এবং বাহরাইনে ইরানের হামলায় 2 বাংলাদেশি নিহতের খবর পাওয়া যায়। গত মঙ্গলবার সৌদি আরবে মার্কিন দূতাবাস এবং সংযুক্ত আরব আমিরাতে মার্কিন কনসুলেটেও ড্রোন হামলা হয়েছে। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনার মধ্যেই ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী মোস্তফা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে স্বীকৃতি দিয়ে তার প্রতি আনুগত্য ঘোষণা করেছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইরানের নতুন সর্বোচ্চ নেতা বেশি দিন টিকতে পারবে না। লেবানন সীমান্তেও সংঘাত বাড়ছে। হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরায়েলের হাইফা নৌঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
অন্যদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে 2 ইসরায়েলি সেনা নিহতের সত্যতা স্বীকার করেছে ইসরায়েল। মধ্যপ্রাচ্য জুড়ে চলমান এই সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই। এবার অন্যান্য সংবাদ। ভারতে কিভাবে গ্রেফতার হলো শরীফ ওসমান হাদির খুনি? ডিজিএফআই এর তথ্যের ভিত্তিতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ও মূল শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ভারতে গ্রেফতার হয়েছেন। ভারতের সংবাদ সংস্থা ANI এবং পশ্চিমবঙ্গের গণমাধ্যম এই সময়ে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে। ফয়সালের সঙ্গে এই হত্যাকাণ্ডের অপর এক অভিযুক্ত আলমগীর হোসেনকেও গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স STF জানিয়েছে, গত 12ই ডিসেম্বর ঢাকায় চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর তারা সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে আত্মগোপন করেছিলেন। পশ্চিমবঙ্গ পুলিশ এই গ্রেফতারকে একটি বড় সাফল্য হিসেবে বর্ণনা করেছে, কারণ হাদি হত্যার পর বাংলাদেশে ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছিল। সম্প্রতি ডিজিএফআই এর নবনিযুক্ত মহাপরিচালক ভারত সফর করেন। তিনি এই সময় ভারতীয় কর্তৃপক্ষকে হাদি হত্যা মামলার আসামি সহ সব সন্ত্রাসীকে আটক করে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য চাপ দিয়েছেন। সেই প্রেক্ষাপটে ভারতীয় কর্তৃপক্ষ সুস্পষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উক্ত 2 খুনের আসামিকে আটক করতে সক্ষম হন। এছাড়াও বাংলাদেশের আহ্বানের পরিপ্রেক্ষিতে ভারতে বসে বাংলাদেশ বিরোধী প্রচারণার বিরুদ্ধেও সাঁড়াশি অভিযান চালাবে বলে ভারতীয় কর্তৃপক্ষ নিশ্চয়তা দিয়েছে। গত বছরের 12ই ডিসেম্বর পল্টনের বক্স কালভার্ট রোডে জুমার নামাজ শেষে নির্বাচনী প্রচার চালিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল আরোহী 2 ব্যক্তির গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। 18ই ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বর্তমানে ফয়সাল ও আলমগীরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গণতন্ত্রের অগ্রযাত্রায় বিশেষ অদম্য নারী পুরস্কার পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আন্তর্জাতিক নারী দিবসে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ব্যারিস্টার জাইমার রহমানের হাতে পুরস্কার তুলে দিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে যে গুরুত্ব দিয়েছিলেন সেটিকে আরও শক্তিশালী ও সময় উপযোগী রূপ দেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। চকর মালিথার রিপোর্ট। 1991 থেকে 96, 2001 থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র ক্ষমতায় থেকে এবং ক্ষমতার বাইরে সব সময় সোচ্চার ছিলেন গণতন্ত্র ও নারীর ক্ষমতায়ন নিয়ে। নারী শিক্ষার বিস্তার সহ দেশের নারীদের জন্য রেখেছেন অপরিসীম অবদান। মহিয়সী এই নারীকে এবারের আন্তর্জাতিক নারী দিবসে প্রদান করা হলো গণতন্ত্রের অগ্রযাত্রায় বিশেষ অদম্য নারী পুরস্কার। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জাইমা রহমানের হাতে এবং আর্ট বিভাগ থেকে শ্রেষ্ঠ আরও 5 জনকে এই অদম্য নারী পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বেগম খালেদা জিয়ার পুত্রবধূ এবং অনুষ্ঠানের বিশেষ অতিথি ডাক্তার জুবাইদা রহমান তার বক্তৃতায় বলেন, খালেদা জিয়ার সংগ্রামী জীবন ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস। গণতন্ত্র অগ্রগায়নের অদম্য বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের মা। শত অত্যাচার অবিচারের ফলেও তিনি ছিলেন আপোষহীন, ধৈর্যে অবিচল। তার স্মৃতি চির অব্যয়, চির অক্ষয়, অমর। তার জীবন গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় নারীর শক্তি তার দৃঢ়তায় আর নেতৃত্বের শক্তি তার সাহসে। রাষ্ট্রপতি তার ভাষণে দেশে নারীর অগ্রযাত্রায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরেন। নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের বিষয়টি গুরুত্ব দিয়ে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1976 সালে রাষ্ট্রপতির সচিবালয়ে প্রথম নারী বিষয়ক দপ্তর প্রতিষ্ঠা করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে ভিত্তি স্থাপন করেছিলেন সেটিকে আরও শক্তিশালী ও সময় উপযোগী রূপ দেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি মেয়েদের জন্য প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক এবং দ্বাদশ শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করেন। নারী শিক্ষার হার
বাড়াতে বেগম খালেদা জিয়া মেয়েদের জন্য শিক্ষা উপবৃত্তি চালু করেন। নারীদের জন্য বর্তমান সরকারের বিভিন্ন কর্মসূচির প্রশংসা করেন রাষ্ট্রপতি। বর্তমান সরকারও নারী শিক্ষার প্রসারে গুরুত্ব দিচ্ছে। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি গ্রহণ করেছে। আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার। রাষ্ট্রপতি বলেন, সার্বজনীন বাস্তবতায় এবারের এই প্রতিপাদ্য খুবই প্রাসঙ্গিক। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম সহ অন্যান্য উপাসনালয়ে কর্মরতদের জন্য মাসিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পরীক্ষামূলক প্রতি পৌরসভায় ও ইউনিয়নে একটি করে মসজিদে এই ভাতা দেওয়া হবে। ধর্ম মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বিষয়ে গঠিত সেলের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। 14 মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধন করবেন। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। ঈদের আগেই সম্মানী বা ভাতা পেতে যাচ্ছেন মসজিদ, মন্দির, বৌদ্ধবিহার ও চার্চে কর্মরতরা। পরীক্ষামূলক আপাতত নির্দিষ্ট কিছু উপাসনালয়ে এটি চালু হবে। আগামী 4 বছরের মধ্যে পর্যায়ক্রমে দেশের সব উপাসনালয়ে ভাতা দেওয়া হবে। সিদ্ধান্ত অনুযায়ী মসজিদের ইমাম 5,000 টাকা, মুয়াজ্জিম 3,000 এবং খাদেম 2,000 টাকা পাবেন। মন্দিরের পুরোহিত 5,000 টাকা ও সেবায়েত পাবেন 3,000 টাকা। বৌদ্ধবিহারের বিহার অধ্যক্ষ 5,000 টাকা এবং উপাধ্যক্ষ 3,000 টাকা পাবেন। চার্চের যাজক 5,000 এবং সহকারী যাজক 3,000 টাকা পাবেন। ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর ও ঈদ উল আজহায় 1,000 টাকা এবং দুর্গাপূজা, বৌদ্ধ পূর্ণিমা ও বড়দিনে 2,000 টাকা বোনাস দেওয়া হবে। 15 মার্চ তারিখের মধ্যে নির্বাচিত সকল উপকারভোগীর নিকট সোনালী ব্যাংকের মাধ্যমে এই সম্মানী প্রেরণ করা হবে। সম্মানী কোনো হাতে হাতে দেওয়া হবে না, তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এই টাকা তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। অতএব কোনো ধরনের দুর্নীতির কোনো সুযোগ আমরা এই সিস্টেমের মধ্যে রাখিনি। অর্থ মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা। সরকার আগামী 4 অর্থ বছরে মোট 4টি ধাপে এই কার্যক্রম বাস্তবায়ন করবে। সেক্ষেত্রে প্রথম ধাপে 2026-27 অর্থ বছরে 1/4 অর্থাৎ 1,100 কোটি টাকা, 2027-28 অর্থ বছরে 2/4 অর্থাৎ 2,200 কোটি টাকা, 2028-29 অর্থ বছরে 3/4 অর্থাৎ প্রায় 3,300 কোটি টাকা এবং 2029-30 অর্থ বছরে সমুদয় অর্থ তার মানে 4,400 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রয়োজন হবে। এবছরের ঈদ উল ফিতর থেকে এই ভাতা চালু হবে। তবে সরকারি এবং দেশি বিদেশি সংস্থার অনুদানপ্রাপ্ত ধর্মীয় প্রতিষ্ঠান এই সুবিধার বাইরে থাকবে। সব ধর্মের উপাসনালয়ে কর্মরতদের চাকরির বিধিমালা করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানানো হয়। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশে সাংবাদিকতা শিক্ষার অন্যতম পথিকৃৎ অধ্যাপক শাখাওয়াত আলী খান আর নেই। রোববার রাতে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 85 বছর। পরিবার জানিয়েছে কয়েকদিন আগে তিনি স্ট্রোক করেছিলেন। চিকিৎসা শেষে বাসায় ফেরার পর রোববার রাতে আবার অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক এই অধ্যাপক দেশে সাংবাদিকতা শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, আমরা একটু পরে বিরতিতে যাচ্ছি। স্বাধীনতার 55 বছর নবযাত্রায় বাংলাদেশ। গৌরব আর গর্বের মাস মার্চ। 71-এর মার্চ মাসেই শুরু হয়েছিল মহান মুক্তিযুদ্ধ। 1971-এর মার্চের উত্তাল দিনগুলোর প্রতিদিনের ঘটনাবলী নিয়ে ওবায়দুল রশিদের ধারাবাহিক রিপোর্টের নবম পর্ব আজ। 9 মার্চ 1971 পূর্ব পাকিস্তানের বেসামরিক প্রশাসনের উপর পশ্চিম পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ অচল হয়ে পড়ে।
সেদিন আওয়ামী লীগের তখনকার সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমদ বেসামরিক প্রশাসন পরিচালনার জন্য ১৬ দফা নির্দেশনা দেন। আন্দোলনের কর্মসূচি অনুযায়ী সচিবালয় সহ সারা দেশের সরকারি, আধা সরকারি অফিস, আদালতে সর্বাত্মক হরতাল পালিত হয়। ৭১-এর এদিন লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান পূর্ব পাকিস্তানের সামরিক আইন প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন। নিয়ম অনুযায়ী দায়িত্ব নেয়ার জন্য টিক্কা খানকে পূর্ব পাকিস্তানের প্রধান বিচারপতির শপথ পড়ানোর কথা, কিন্তু প্রধান বিচারপতি বদরুদ্দিন আহমদ সিদ্দিকী টিক্কা খানকে শপথ পড়াতে অপারগতা প্রকাশ করেন। শপথ পড়াননি উচ্চ আদালতের কোনো বিচারপতিই। বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ এদিনে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে ন্যাপ প্রধান আব্দুল হামিদ খান ভাসানীর বৈঠক হয়। ঢাকার ঐতিহাসিক পল্টন ময়দানে বিশাল জনসভায় বাঙালির স্বাধীনতা আন্দোলন ও বঙ্গবন্ধুর সিদ্ধান্তের প্রতি একাত্মতা প্রকাশ করেন মাওলানা ভাসানী। জনসভায় বক্তব্যে আব্দুল হামিদ খান ভাসানী সামরিক জান্তা ইয়াহিয়াকে পূর্ব বাংলার স্বাধীনতা মেনে নিতে বলেন। এদিন রাজশাহীতে রাত ৯টা থেকে পরবর্তী ৮ ঘণ্টা কারফিউ জারি করে সামরিক কর্তৃপক্ষ। চট্টগ্রামের হালিশহর থেকে দেওয়ানহাট হয়ে আগ্রাবাদ পর্যন্ত অস্ত্র নিয়ে মিছিল করে অবাঙালিরা। এদেশে থাকা অন্যান্য দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে এদিন দেশগুলোর বিমান অবতরণ করে। জাতিসংঘের তখনকার মহাসচিব উথান্ড পূর্ব পাকিস্তান থেকে তাদের কর্মকর্তা ও পরিবারের সদস্যদের ফিরিয়ে নেয়ার জন্য ঢাকার উপ আবাসিক প্রতিনিধিকে নির্দেশ দেন। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এ পর্যায়ে বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। ৩ ম্যাচের ওয়ানডে ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ পাকিস্তান সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল। আজ থেকে সফরকারীদের অনুশীলন। মুন্সিগঞ্জের শ্রীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৩ শিশুসহ ১৬ জন গুলিবিদ্ধ হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন। উপজেলার বাগড়া ইউনিয়নের রুদ্রপাড়া গ্রামে রাতে অতর্কিত ঘরে ঢুকে শটগান, পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসী হামলা চালায় মান্নান গ্রুপ। আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ খন্দকার জুয়েল মিয়া বলেন, স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মান্নান গ্রুপের লোকজন প্রতিপক্ষ মিজানের পরিবার সহ তার গ্রুপের অন্যদের উপর হামলা চালায়। এ ঘটনায় অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে র্যাব ১০। এলাকায় বাড়তি পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। বিশ্ব নারী দিবসে বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ BJUCর আলোচনা সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক ডক্টর সুকমল পড়ুয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কার্যকরী সভাপতি সাংবাদিক মিডিয়া ব্যক্তিত্ব রাজু আলিম। সে সময় BJUCর চেয়ারম্যান সাব্বির আহমেদ রনি, সাংবাদিক অশোক ধর, ওমর ফারুক জালাল, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি আহমেদ আবু জাফর সহ অন্যরা উপস্থিত ছিলেন। নেপালের সাধারণ নির্বাচনে ভোট গণনায় এগিয়ে আছে কাঠমান্ডুর সাবেক মেয়র ও র্যাপার বালেন্দ্র শাহর দল। রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি RSP ২৭৫ সদস্যের প্রতিনিধি সভায় দলটি ২/৩ আসন অর্জনের দ্বারপ্রান্তে রয়েছে। এর জন্য প্রয়োজন ১৮৪টি আসন। সমানুপাতিক পদ্ধতির ভোট গণনায়ও RSPর বড় ব্যবধানে এগিয়ে আছে। অন্য প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী KP শর্মা ওলির কমিউনিস্ট পার্টি অব নেপাল UML এবং গগন থেপার নেপালি কংগ্রেস। বড় ব্যবধানে নেপালি কংগ্রেস রয়েছে দ্বিতীয় অবস্থানে। কৃষি সংবাদ। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাতে দেশি মুরগি পালন করে সফল হয়েছেন এক উদ্যোক্তা। সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে খামারটিকে রূপ দেওয়া হয়েছে সমন্বিত প্রাণী খামারে। প্রকৃতি সংবাদ। মাত্র ৪ বছর আগে প্রায় ৮০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের এখন বেহাল দশা। উঁচু নিচু খানাখন্দে ভরা সড়কটিতে ঘটছে নানা দুর্ঘটনা। ঝুঁকিপূর্ণ সড়কটিতে চলাচলে চরম ভোগান্তিতে পড়ছেন যানবাহন চালক ও পথচারীরা।
খেলার খবর। সংবাদ শেষ করব সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। আজ থেকে সব বিশ্ববিদ্যালয়ে ইংলিশ মিডিয়াম স্কুল ও কোচিং সেন্টার বন্ধ, ইরান যুদ্ধের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের নির্দেশনা। সৌদি আরবের আল খার্জে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি সহ 2 জনের মৃত্যু, মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনার মধ্যে নতুন হামলা। ডিজিএফআই এর তথ্যের ভিত্তিতে শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ও মূল শুটার ভারতে গ্রেফতার, আইনি প্রক্রিয়ায় বাংলাদেশে আনার প্রস্তুতি। নারীর ক্ষমতায়নের স্বাধীনতার ঘোষক জিয়ার উদ্যোগকে সময়োপযোগী রূপ দেন খালেদা জিয়া, বললেন রাষ্ট্রপতি। গণতন্ত্রের অগ্রযাত্রায় বিশেষ অদম্য নারী পুরস্কার প্রদান। এবং দেশের সব ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের জন্য মাসিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত, 14 মার্চ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেল আই অনলাইন.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। ধন্যবাদ সবাইকে।